যে মেয়ে একটা বাচ্চা দিতে পারে না তার সাথে আমি সংসার করব না মা, কখনোই না। তাই আমি ঠিক করেছি আমি দিশানিকে ডিভোর্স দেব। নিজের বর নির্ঝরের মুখে এমন কথা শুনে চমকে উঠল দিশানি। ও নির্ঝরের কাছে গিয়ে বলল, কি বলছো এসব তুমি নির্ঝর? দিশানির শাশুড়ি অর্থাৎ নির্ঝরের মা দিশানির কথার উত্তরে বলল, আমার ছেলে তো ভুল কিছু বলেনি বৌমা। বিয়ের 4 বছর পরেও তুমি আমার ছেলেকে বাবা ডাক শোনার সুযোগ দাওনি। বিয়ের 4 বছরেও আমরা দাদু ঠাকুমা ডাক শুনতে পেলাম না। কম টাকা তো খরচা করা হয়নি তোমার পিছনে। কত ডাক্তার দেখানো হয়েছে, তার কোনো হিসাব নেই। কিন্তু তুমি আমাদের বংশে একটা সন্তানও দিতে পারোনি। তাই আমি ঠিক করেছি আমি আমার ছেলের আবার বিয়ে দেব। দিশানি ও শাশুড়িকে বলল, এমন কথা বলবেন না মা। আর সবসময় যে বাচ্চা না হওয়ার পেছনে একটা মেয়েরই দোষ থাকবে, এটার তো কোনো যুক্তি নেই। একটা ছেলেরও তো দোষ থাকতে পারে। তাহলে পুরো কথা শেষ না হতে দিশানির গালে ঠাস করে একটা থাপ্পড় পড়তেই দিশানি আহ করে উঠল। দিশানি তাকিয়ে দেখে ওর বর নির্ঝর ওর গালে চড় মেরেছে। দিশানি কিছু বলতে যাবে, তার আগে নির্ঝর বলতে শুরু করলো, চুপ, আর একটাও কথা বলবি না। অনেক বলে ফেলেছিস, তোর খুব বার বেড়েছে না? আমার খাবি, আমার পড়বি, আর আমাকেই দোষারোপ করবি। নির্ঝরের মা সুজাতা নির্ঝরকে বললেন, দেখেছিস কি পরিমাণ বেয়াদব মেয়ে? বলে কিনা ওর বাচ্চা হয় না, তাতে নাকি তোর দোষ। নির্ঝর দিশানিকে ধাক্কা দিয়ে ফেলে নিজের রুমে চলে গেল। ধাক্কা দেওয়ার কারণে দিশানির ডান হাত টেবিলের সাথে লেগে হালকা কেটে যায়। দিশানি নিচে বসে কাঁদতে থাকে। দিশানিকে কাঁদতে দেখে ও শাশুড়ি বলল, একদম আমার সামনে ন্যাকা কান্না কাঁদবে না। টেবিলে বাসনগুলো পড়ে আছে, যাও বাসনগুলো মেজে গুছিয়ে রাখো। দিশানি হ্যাঁ সূচক মাথা নাড়ালো। ওর শাশুড়ি সুজাতা ওখান থেকে চলে গেলে দিশানি দেখে ওর হাত দিয়ে রক্ত বের হচ্ছে। এসবকে উপেক্ষা করে ও নিচ থেকে উঠে টেবিল থেকে থালা বাসন নিয়ে ধুতে চলে যায়। হাতের কাটা জায়গায় সাবান গুঁড়ো থালা বাসনে লেগে থাকা ঝাল মশলা লেগে জ্বলে যাচ্ছে। তবুও চোখে জল নিয়ে হাতের অসম্ভব জ্বলনি সহ্য করে দিশানি এক ধ্যানে একের পর এক বাসন মেজে যাচ্ছে আর ভাবছে পৃথিবীতে কত নির্মম লোক বাস করে, যাদের অন্যদের জন্য নিম্নতম মায়াও হয় না। বাসনগুলো মেজে ধোয়ার সময় জলগুলো যেন আরও বেশি করে কাটা স্থানে জ্বলনের কথা জানান দিচ্ছে। কোনো রকমে থালা বাসন মেজে টেবিলে সাজিয়ে রেখে ওখান থেকে একটা থালা নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো দিশানি। প্রতিদিন বাড়ির সবাই খেয়ে নিলে তারপর দিশানি খাবার খায়, কিন্তু আজ এত ঝামেলার মধ্যে আর খাওয়া হয়ে ওঠেনি ওর। খিদের চোটে পেটে যেন ছুঁচু দৌড়াতে শুরু করেছে। গত 1 বছর ধরে এই রকম অবহেলা সহ্য করছে মেয়েটা, শুধু এই পরিবারে একটা বংশধর না দিতে পারার কারণে। দিশানি শুধু ভেবে গেছে একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু ও কখনো ভাবতেই পারেনি নির্ঝর ওকে ডিভোর্স দিতে চাইবে। একটা মানুষ 3 বছরের মধ্যে কি করে পাল্টে যেতে পারে। নির্ঝর তো দিশানির প্রতি খুব কেয়ারিং ছিল, কিন্তু 1 বছরের মধ্যে সব বদলে গেছে। আগে নির্ঝর আর এখনকার নির্ঝরের মধ্যে আকাশ পাতাল তফাৎ। যে নির্ঝর আগে সবসময় দিশানির খোঁজখবর নিত, সে এখন দিশানির দিকে ঠিক করে চেয়েও দেখে না। রান্নাঘরে গিয়ে রাইস কুকারের ঢাকনা খুলে দেখে অল্প কিছু ভাত সেখানে অবশিষ্ট আছে, কিন্তু দিশানির স্পষ্ট মনে আছে সবাইকে খেতে দেওয়ার পরে রাইস কুকারে যথেষ্ট পরিমাণে ভাত ছিল, যা দিশানি খেলেও সামান্যটুকু ভাত রয়ে যাবে। এসব ভাবতে ভাবতে দিশানি দেখল ওর ননদ নীরা একটা প্লেট নিয়ে রান্নাঘরের দিকে আসছে। নীরা রান্নাঘরে ঢুকে প্লেট রাখতেই দিশানি নীরাকে জিজ্ঞাসা করলো, নীরা, এটা কিসের প্লেট রাখলে তুমি? আর রাইস কুকারে যে ভাতগুলো ছিল সেই ভাতগুলো কোথায়, তুমি কি তা জানো? নীরা বিরক্ত হয়ে উত্তর দিল, বাড়ির সামনে একটা কুকুর এসে ঘেউ ঘেউ করছিল। আমি ভাবলাম খাবারের জন্য হয়তো ঘেউ ঘেউ করছে, তাই ওকে কিছু খাবার দেব বলে রান্নাঘরে এসে দেখি রাইস কুকারে অনেক ভাত আছে, তাই আমি ভাতগুলো ওই কুকুরটাকে খেতে দিয়েছি।
দিশানি একটু নিচু গলায় বলল, ও আসলে আমি দুপুরে ভাত খাইনি তো, তাই এই ভাতগুলো রাইস কুকারে রাখা ছিল। ভেবেছিলাম বাসনগুলো মেজে এসে তারপর খাবো। তোমার যে কথা বৌদি, এখন দুপুর গড়িয়ে বিকাল, আমি কি করে বুঝবো যে তুমি এখনো খাওনি? যত সব। আমি ভেবেছি সবার খাওয়া হয়ে গেছে, তাই আমি ভাতগুলো কুকুরটাকে খেতে দিয়েছি। সুজাতা রান্নাঘরে ঢুকতে ঢুকতে দিশানিকে বলল, ওকে খাওয়ানোর থেকে তো কুকুর বিড়ালকে খাওয়ানো অনেক ভালো। ওকে খাইয়ে শুধু আমাদের অন্নই ধ্বংস হচ্ছে, তাছাড়া তো কোনো উপকার হচ্ছে না। সুজাতা এবার নীরার দিকে তাকিয়ে বলল, এই তোর সাথে আমার দরকারি কথা আছে, আমার ঘরে আয় তো। কথাটা বললেই সুজাতা রান্নাঘর থেকে বেরিয়ে গেল। নীরা হাত দিয়ে বাইরে যাওয়ার সময় দিশানিকে বলে গেল, এরকম দম ধরে দাঁড়িয়ে থেকো না, কিছু কাম কাজ করো। বসে বসে শুধু গিললে তো আর হবে না। আর শোনো, একদিন না খেলে মহাভারত অশুদ্ধ হয় না। নীরা এসব বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। দিশানি চোখ দিয়ে জল ঝরতে শুরু করলো। দিশানি যে এ বাড়িতে কোনো মূল্য নেই সেটা দিশানি খুব ভালো করে জানত, কিন্তু তাই বলে আজ এই বাড়ির সকলের কাছে দিশানি কুকুর বিড়ালের থেকেও নিম্নতম প্রাণী তাও স্বপ্নেও ভাবেনি। এই বাড়ির লোকজনের কাছে কুকুর বিড়ালের জন্য যে মায়া আছে, দিশানির জন্য সেই মায়ের এক কণাও নেই। দিশানি মনে মনে ভাবতে লাগলো, বাচ্চা না হওয়ার পেছনে কি সবসময় একটা মেয়েরই দোষ থাকে? ছেলেদের কি কোনো দোষ থাকতে পারে না? তবু এই নিষ্ঠুর সমাজ একটা মেয়েকে সবসময় দোষী বানায়। তিল তিল করে মেয়েটার মনটাকে মেরে ফেলে, একটা জিন্দা লাশ বানিয়ে ফেলে। তার জীবনে সুখ শান্তি নামের কোনো বস্তু থাকে না, বরং মেয়েটার জীবনটা দুঃখের সাগরে ভেসে যায়। দিশানির এর আগের বারের ডাক্তারের কথা মনে হলো। সে বলেছিল নির্ঝরের একটা টেস্ট করিয়ে নিতে। শুধু এর আগের বারের ডাক্তার কেন, আজ অবধি যতগুলো ডাক্তার দেখানো হয়েছে সবাই একই কথা বলেছেন। ডাক্তাররা যখনই এই কথা বলে, নির্ঝর তখনই ডাক্তার পাল্টায়। নিজে সবসময় নিজের জায়গা ঠিক থাকতে চায়, নিজের দোষ, নিজের অক্ষমতাগুলোকে আড়াল করতে যায়। কারণ নির্ঝর মনে করে একজন পুরুষ মানুষের কোনো দোষ হয় না, সব দোষ শুধু নারীর। কিছু কিছু পুরুষ আছে যারা সব সময় নিজেকে উপরে রাখতে চায়, নারীকে সবসময় ছোট করতে চায়। নির্ঝর হয়তো সেই পুরুষগুলোর মধ্যেই পড়ে। দিশানি এসব ভাবনা চিন্তা বাদ দিয়ে খালি পেটেই নিজের অন্য কাজ শুরু করলো। সবার কথা শুনে পেট ভরে গেছে, খাওয়ার জন্য পেটে এখন আর এক চুল পরিমাণও জায়গা নেই। দিশানি অনেকবার এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার কথা ভেবেছে, কিন্তু ও কি করবে? এই সম্পর্ক থেকে বেরিয়ে গেল, ওর তো কোনো ভবিষ্যৎ থাকবে না। কার কাছে যাবে দিশানি? ওর বাবার বাড়িতে? সেখানে কেউ জায়গা হবে? মেয়েদের আসলে নিজের বাড়ি হয় না, বাপের বাড়ি শ্বশুর বাড়ি করতেই জীবন শেষ হয়ে যায়। দিশানির উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে ওর বাবা মারা যায়। পরীক্ষা কোনো মতে দিল, এর পরের পড়াশোনা চালাতে চাইলে ওর বড় ভাই ওর দায়িত্ব নিতে অস্বীকার করে। তারপর দিশানির বিয়ে দিয়ে দেয়। এতেই দিশানির বড় ভাইয়ের তার বোনের প্রতি সকল দায়িত্ব শেষ হয়ে গেছে। আর এখন তোর ভাইয়ের বউ আছে। দিশানির বৌদিও দিশানিকে খুব একটা পছন্দ করে না, তাহলে দিশানি কার কাছে গিয়ে উঠবে? সেজন্যই তো ডিভোর্সে ভয় পায় দিশানি। একটা ছেলে ছিল যে দিশানিকে পাগলের মতো ভালোবাসত। ছেলেটা দিশানির 2 বছরের সিনিয়র ছিল। ক্লাস 9 থেকে দিশানির পেছনে প্রচুর ঘুরেছে, অনেকবার প্রপোজ করেছে, কিন্তু দিশানি কখনো কোনো উত্তর দেয়নি। কিন্তু দিশানি ছেলেটার প্রতি মায়া জন্মে গেছিল। ও ভেবেছিল ছেলেটার জন্য অপেক্ষা করবে, কিন্তু তার আগে এত কিছু ঘটে গেল। দিশানি একজনের থেকে শুনেছে ছেলেটা নাকি এখন একজন ডাক্তার, প্রতিষ্ঠিত একটা মানুষ। এখন হয়তো দিশানির কথা আর ছেলেটার মনে পড়ে না। আর নয়তো আজও ছেলেটা দিশানিকে নীরবে ভালোবেসে যায়। কাজ করতে করতেই নীরা দিশানিকে ডাক দেয়, বৌদি একটু শুনে যাও তো, দরকার আছে তোমার সাথে। আর আসার সময়
আমার জন্য কড়া করে 1 কাপ চা বানিয়ে আনো, আমার খুব মাথা ধরেছে। দিশানি উত্তর দিল, আচ্ছা আনছি। দিশানি রান্নাঘরে গিয়ে চুলায় চায়ের জল বসালো, তারপর কড়া করে 1 কাপ চা করে নিয়ে নীরার কাছে গেল। দিশানি নীরাকে চা দিতেই নীরা বলল, শোনো, আমি সন্ধ্যায় ডাক্তারের কাছে যাব, আমার সাথে তোমাকে যেতে হবে, তাই সময় মতো রেডি হয়ে যেও, তোমাকে যেন কিছু না বলতে হয়। দিশানি উত্তর দিল, আচ্ছা ঠিক আছে। দিশানি সব কাজ শেষ করে একটু ঘরে গিয়ে বসেছে। অনেক ক্লান্ত হয়ে গেছে মেয়েটা, তার উপর দুপুরে কিছু খায়নি। কিছুক্ষণ পরে আবার নীরার সাথে ডাক্তারের কাছে যেতে হবে, তাই দিশানি ভাবল এইটুকু সময় একটু রেস্ট নিয়ে নেবে। বিছানায় গায়ে এলিয়ে দিতে সুজাতা চিৎকার করে দিশানিকে ডাকতে শুরু করে, বোমা, একটু ড্রয়িং রুমে এসো তো। দিশানি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিছানা থেকে উঠে ড্রয়িং রুমে গেল। ড্রয়িং রুমে সুজাতা আর ওদের পাশের বাড়ির এক মহিলা বসেছিল। দিশানি ড্রয়িং রুমে যেতে সুজাতা বলল, বোমা, দিদির জন্য চা করে নিয়ে এসো তো, আর হ্যাঁ, সাথে আমার জন্য 1 কাপ করে নিয়ে আসবে। দিশানি চা বানিয়ে আবার ড্রয়িং রুমে যেতেই সুজাতা আর ওই মহিলাটির কথোপকথন শুনতে পেল। মহিলাটি সুজাতাকে বলছে, কি গো, অনেক দিন তো হলো, তোমার বৌমার তো কোনো সুখবরই পাচ্ছি না। ওদের বিয়ের পর আমার ছেলের বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেল, আর তোমার বৌমার কোনো সুখবরই পাচ্ছি না, ব্যাপার কি? সুজাতা মুখ বেঁকিয়ে বলল, আর বলো না দিদি, কি কুক্ষণে যে ওকে ছেলের বউ বানিয়ে এনেছিলাম, আজও অবধি একটা নাতি বা নাতনির মুখ দেখতে পেলাম না। কম ডাক্তার তো দেখলাম না, তবুও কিছুই হচ্ছে না। মহিলাটি সুজাতার কথা শুনে বলল, আমার তো মনে হয় বিয়ের আগে থেকে তোমার বৌমার কোনো অসুখ ছিল, তাই বাচ্চা কাচ্চা হচ্ছে না, কিন্তু ওর বাড়ির লোক এই অসুখের কথা লুকিয়ে বিয়ে দিয়েছে। আমারও মাঝে মাঝে তাই মনে হয়, ওকে তো কিছু বললে মুখে মুখে তর্ক করে। যাই বলো না কেন তুমি, আমার ছেলের বউ মোটে ওরকম না, কি ভালো ওর ব্যবহার, আর কিছু বললে একদমই কোনো তর্ক করে না। তোমার ভাগ্য ভালো গো, তাই এমন ভালো বউ পেয়েছ, আমার তো পোড়া কপাল। দিশানি কথাগুলো চুপচাপ সহ্য করে ওদের জন্য চা নিয়ে ড্রয়িং রুমে ঢুকলো, তারপর দুজনকে চা দিল। মহিলাটি চায়ে চুমুক দিয়ে বলল, তবে তোমার বৌমার রান্নার কিন্তু জবাব নেই। সেদিন কি সুন্দর চায়ের সাথে পকোড়া বানিয়ে খাইয়েছিল, পকোড়াগুলো কিন্তু খুব টেস্টি ছিল। সুজাতা এই কথা শুনে দিশানিকে বলল, সে কি, শুধু চা আর বিস্কুট কেন এনেছো তুমি? সাথে একটু পকোড়া ভেজে আনতে পারতে তো। দিশানি কিছু বলতে যাবে, তার আগেই সুজাতা বলল, এখনই পকোড়া ভেজে আনো যাও। মহিলাটি বলল, আরে থাক না, দরকার নেই। সে কি, তুমি একটা জিনিস খেতে চেয়েছ আর আমি খাওয়াবো না, তা কি করে হয়? যাও বোমা, পকোড়া ভেজে আনো। দিশানি পকোড়া ভাজতে গেল। এইদিকে ওর আবার রেডি হতে হবে নীরার সাথে যাওয়ার জন্য, কিন্তু এই কথা সুজাতাকে বললে কোনো লাভই হবে না। উনি বলবেন, রেডি হতে আর কতক্ষণই বা লাগে, তুমি কাজ করার ভয় বাহানা দিচ্ছ। দিশানি পকোড়া ভেজে ওদের কাছে দিয়ে এলো। এদিকে নীরা রেডি হয়ে দিশানির রুমে এসে দেখে দিশানি এখনও রেডি হয়নি। নীরা একটু রেগে দিশানিকে বলল, এখনও রেডি হওনি বৌদি? তোমাকে তো অনেকক্ষণ আগে বলেছি আমি তোমার সাথে বের হব, তাহলে এখনও রেডি হওনি কেন তুমি? দিশানি নীরাকে বলল, আসলে মা পকোড়া ভেজে দিতে বললেন তো, তাই রেডি হতে দেরি হয়ে গেল। কিছু মনে করো না, আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। বাহানা দেওয়ায় তো তুমি একেবারে ওস্তাদ, এখন রেডি হয়ে আমাকে উদ্ধার করো। দিশানি রেডি হয়ে নিল, তারপর দিশানি আর নীরা বেরিয়ে গেল। ডাক্তারের চেম্বারের সামনে বসে আছে নীরা আর দিশানি। নীরা সিরিয়াল আসলে তারপর ডাক্তারের চেম্বারে ঢুকবে ওরা। এপাশ ওপাশ দেখতে দেখতে ডাক্তারের চেম্বারের দরজায় চোখ আটকে যায় দিশানির। দরজায় বড় বড় করে লেখা আছে, ডক্টর নীলাদ্রি সেনগুপ্ত। নামটা দেখে একটা অদ্ভুত অনুভূতি হয় দিশানির। এরই মধ্যে নীরা সিরিয়াল চলে আসে।
নীরা দিশানি ডাক্তারের চেম্বারে ঢুকতেই দিশানি থ হয়ে যায়। কাকে দেখছে সে? এই কি সেই ছেলেটাই যে একসময় দিশানির পেছন পেছন ঘুরত, এক গাদা চিঠি লিখে দিশানিকে পাঠাতো? এখনকার সে আর তখনকার সের মধ্যে যে অনেক তফাৎ। আগে নীলাদ্রির চেহারার মধ্যে কোনো গাম্ভীর্য ভাব ছিল না, কিন্তু এখনকার নীলাদ্রির চেহারায় অসম্ভব গাম্ভীর্যতা লক্ষ্য করা যাচ্ছে। খোঁচা খোঁচা দাড়ি, শ্যামলা চেহারা, চোখে চশমা, কত পাল্টে গেছে। এ যেন এক অন্য নীলাদ্রি। এদিকে সামনে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে নীলাদ্রি তার দিকে তাকাতেই চমকে ওঠে। মনে মনে বলে, এটা তো সেই মানুষটাই যার জন্য আমার বুকের বাঁ পাশের জায়গাটা এখনো কাউকে দিতে পারিনি আমি। এটা তো দিশানি, যার জন্য পাগল ছিলাম আমি। কিন্তু দিশানির বিয়ে হয়ে গেল, আজ ওই পাগলামিটা ছেড়ে উঠতে পারিনি আমি। কিন্তু ওর চোখ মুখের এমন অবস্থা কেন? দেখে মনে হচ্ছে খুব ক্লান্ত। ওর সেই মুগ্ধ করা চেহারার কি হলো? কিন্তু এই চেহারা তো মন্দ লাগছে না মেয়েটাকে। বরাবরই ও দেখতে মায়াবী ছিল, আর আজও আছে। নীলাদ্রি আর দিশানি একে অপরের দিকে তাকিয়ে আছে। নীরা দিশানিকে ডাক দিতেই দুজনের হুঁশ ফেরে। নীরা দিশানিকে ডেকে বলল, বৌদি, এভাবে দাঁড়িয়ে আছো কেন? চেয়ারে এসে বসো। দিশানি গিয়ে চেয়ারে বসল। নীলাদ্রি ও চোখের কোণে থাকা জলটা মুছে নিল। দিশানিকে দেখে অজান্তেই চোখে জল এসে গেছিল ওর। নীলাদ্রি জোরে একটা নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে নিল, কারণ মায়া বাড়িয়ে লাভ নেই। দিশানি এখন অন্য কারো, তাই বেশি মায়া বাড়ালে শুধু কষ্টই পেতে হবে। নীলাদ্রি নীরাকে চেক আপ করে কিছু ওষুধ লিখে দিল। তারপর দিশানির দিকে তাকিয়ে বলল, আপনাকে আমার খুব চেনা চেনা লাগছে। আচ্ছা, আপনি কি দিশানি? নীলাদ্রির কথা শুনে দিশানির মনে হালকা অভিমান জমা হলো। ও মনে মনে ভাবল, তাহলে আমাকে ওনার ভালোভাবে মনে নেই, চিন্তাও সমস্যা হচ্ছে। দিশানি নীলাদ্রির কথার উত্তর দিল, হ্যাঁ, আমি দিশানি। কেমন আছো তুমি? অনেকদিন পর দেখলাম তোমায়। নীলাদ্রি মনে মনে বলল, তোমাকে আমি প্রথম দেখাতেই চিনে ফেলেছি যে কে তুমি, কারণ তোমাকে যে কোনোদিন ভুলতেই পারিনি। কখনো ভুলতে পারবো কি না সেটাও জানি না। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। দাঁড়াও, তোমাদের জন্য কিছু আনতে বলি। কতদিন পরে দেখা হলো বলো তো? না না, তার দরকার নেই, আমরা কিছু খাবো না। তা বলে তো আমি শুনবো না। নীরা নীলাদ্রি আর দিশানির কথা শুনে এতক্ষণ ভ্রু কুঁচকে ছিল। এক পর্যায়ে দিশানিকে জিজ্ঞেস করেই বসল, বৌদি, কে হয় উনি তোমার? নীলাদ্রি নীরার কথার উত্তর দিল, আমরা এক পাড়াতেই থাকতাম, আর আমি দিশানির 2 বছরের সিনিয়র ছিলাম। ও আচ্ছা। নীলাদ্রি কথা বলতে বলতে এক পর্যায়ে দিশানিকে জিজ্ঞেস করে বসল, তো তোমার হাজব্যান্ডের কি খবর বলো? কেমন আছেন উনি? ভালো আছে। আচ্ছা, কাকিমা মানে আপনার মা কেমন আছেন? মায়ের কথা শুনতেই নীলাদ্রির মনটা খারাপ হয়ে গেল। নীলাদ্রি বলল, মা তো আর নেই, উনি গত বছর মারা গেছেন। দিশানির কথাটা শুনে খুব খারাপ লাগলো। ছোটবেলায় নীলাদ্রির বাবা মারা যায়। ওর মাই ওকে এতদিন কষ্ট করে একা একা মানুষ করেছে। ওর মাও এখন মারা গেল, বেচারা একা হয়ে গেছে পুরো। এরপর হালকা কথাবার্তা বলে দিশানি আর নীরা ওখান থেকে চলে এলো। নীরা একটা শপিং মলে ঢুকে শপিং করছে। দিশানি বারবার শুধু ঘড়ির দিকে তাকাচ্ছে। 8টা বেজে গেছে। দিশানিকে বাড়ি ফিরে আবার রাতের রান্না করতে হবে। ওদেরকে রাত 10টার মধ্যে রাতের খাবার পরিবেশন না করলে সবাই চেঁচামেচি আরম্ভ করে দেবে। দিশানি আর না থাকতে পেরে নীরাকে বলল, নীরা, তোমার আর কতক্ষণ লাগবে? একটু তাড়াতাড়ি করো প্লিজ। দেখো 8টা বেজে গেছে, আমাকে আবার গিয়ে রাতের রান্না করতে হবে। তো কি হয়েছে? আর এখন তোমার সময়ের কথা মনে হচ্ছে? তখন চেম্বারে যখন ডাক্তারের সাথে আড্ডা দিচ্ছিলে তখন তোমার তাড়া ছিল না বুঝি? নীরা, ওখানে তো তোমার চেক আপের পর শুধুমাত্র 15 মিনিটই ছিলাম আমরা, খুব একটা সময় তো লাগেনি। আর আমরা শুধু টুকটাক কথা বলছিলাম, আড্ডা তো মারিনি। একদম আমার মুখে মুখে তর্ক করবে না বলে দিলাম।
চুপচাপ আমার সাথে সাথে থাকো। নীরা শপিং শেষ করতে করতে 8:30 বাজিয়ে ফেলল। দিশানি আর নীরা বাড়ি ফিরতে ফিরতে 9টা বাজিয়ে ফেলল। বড্ড দেরি হয়ে গেছে। দিশানি কোনো রকমের রুমে গিয়ে চেঞ্জ করে এসে রান্নাঘরে গেল। দিশানি সবজি কেটে ময়দা মাখতে শুরু করলো। ঘড়িতে 9:35 বেজে গেছে অলরেডি, কিন্তু ও এখনো কোনো রান্না করে উঠতে পারেনি। দিশানি চুলায় সবজি বসিয়ে রুটি ভাজতে লাগলো। কয়েকটা রুটি ভাজতেই 10টা বেজে গেল। এইদিকে সবাই ডাইনিং টেবিলে বসে গেছে। সুজাতা দিশানিকে হাঁক দিল, কি হলো বৌমা? সারা রাত লাগবে নাকি খাবার দিতে? এতক্ষণ লাগছে কেন? দিশানি রান্নাঘর থেকে উত্তর দিল, এই তো মা, হয়ে গেছে, আর 5 মিনিট অপেক্ষা করুন। দিশানি রুটিগুলো ডাইনিং টেবিলে এনে রাখলো। নীরা জিজ্ঞেস করলো, আমরা কি শুধু রুটি চিবাবো নাকি? সবজি কোথায়? এখনই সবজিটা রান্না হলো, আমি নামিয়ে নিয়ে আসি। নির্ঝর দিশানির দিকে তাকিয়ে বলল, 10:20 বাজে, তোমার খাবার দেওয়ার কথা 10টায়। এতক্ষণ কি করেছো তুমি? আসলে নীরার সাথে আজ বেরিয়েছিলাম তো। নীরা ডাক্তার দেখানো শেষে শপিং করছিল তো, তাই দেরি হয়ে গেছে। নীরা দিশানিকে উদ্দেশ্য করে বলল, এই একদম আমার দোষ দেবে না। দেরি আমার জন্য হয়নি, দেরি তোমার জন্য হয়েছে। তুমি তো ডাক্তারের চেম্বারে ডাক্তারের সাথে গল্প জুড়ে দিলে, সেজন্যই তো দেরি হয়ে গেছে। দিশানি কিছু বলতে যাবে, তার আগেই দিশানির শ্বশুরমশাই বলল, আজকে খাবার পাবো নাকি পাবো না? সুজাতা দিশানিকে বলল, যাও তাড়াতাড়ি খাবার নিয়ে এসো, তোমার শ্বশুরমশাইয়ের আবার ওষুধও খেতে হবে। দিশানি গিয়ে খাবার নিয়ে এসে সবাইকে বেড়ে দিল। খাবার খেতে খেতে সুজাতা নীরা নির্ঝরকে বলল, তোরা দুজন খাওয়া দাওয়া শেষ করে আমার ঘরে আয়। নীরা নির্ঝর একসাথে বলে উঠল, আচ্ছা। ওরা সবাই খাবার শেষ করে উঠে চলে গেল। এবার দিশানি খেতে বসল। সুজাতার ঘরে নির্ঝর সুজাতাকে বলল, এখন বলো, ডাকলে কেন মা? নীরার কাছেই শোন, ডাকলাম কেন? নির্ঝর নীরার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বল, কি বলবি? আর তখন কি যেন বলছিলি, ডাক্তারের সাথে গল্প মানে? নীরা উত্তর দিল, সেটা বলার জন্যই তো তোকে এখানে ডাকা। আজকে যে ডাক্তারের কাছে গেছিলাম, ডক্টর নীলাদ্রি, উনি তো বৌদির চেনা, ওরা নাকি প্রতিবেশী। তো প্রতিবেশী যখন গল্প করতেই পারে, তাতে কি হয়েছে? তাতে কিছুই হয়নি। চেনা মানুষ গল্প করতেই পারে, কিন্তু আমার কেমন জানি একটা লাগলো। কেমন লাগলো? চেম্বারে ঢুকতেই দেখি দুজন দুজনের দিকে একভাবে তাকিয়ে আছে। আমার কিন্তু খুব একটা ভালো লাগলো না। আশা করি তুই আমার কথা বুঝতে পারছিস। কি বোঝাতে চাইছি আমি? আমি দেখছি। দিশানি খাওয়া শেষ করে একটা শান্তির নিঃশ্বাস ফেলল। দুপুরে এমনিতেই কিছু খাওয়া হয়নি, এখন খাবার খেয়ে দেহটা শান্তি পেল। দিশানি সব কাজ শেষ করে জিনিসপত্র গুছিয়ে রুমে গেল। রুমের ভেতরে ঢুকতেই নির্ঝর দিশানির হাত মুছড়ে পেছনে নিল। দিশানি খুব ব্যথা পেল। ও কিছু বলতে যাবে তার আগে নির্ঝর বলতে শুরু করলো, খুব শখ না ছেলেদের সাথে আড্ডা দেওয়ার? খুব ভালো লাগে ছেলেদের সাথে আড্ডা দিতে, তাই না? নির্ঝর আরও জোরে হাত মুছড়ে ধরল। দিশানি ব্যথায় কুকড়ে উঠল আর কাঁদো কাঁদো গলায় বলল, নির্ঝর আমার লাগছে, প্লিজ ছাড়ো। তুমি এমন করছো কেন? তো কি করব তোর সাথে? তুই অন্য ছেলেদের সাথে আড্ডা মেরে বেড়াবি, আমাদের পরিবারের মান সম্মান ধুলোয় মেশাবি, আর আমরা তোকে ফুল চন্দন দিয়ে পূজা করব? দিশানি তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ফুল চন্দন দিয়ে পুজো তো তোমাদের কাছে আমি চাইনি, একটু ভালোবাসা আর সম্মান চেয়েছিলাম, কিন্তু আফসোস তোমরা আমাকে সেটুকু দিতে পারলে না। খুব বেশি কথা বলছো দেখছি আজকে তুমি। আজকে মুখে এত জোর কোথা থেকে পাচ্ছ? ওই ডাক্তারটার সাথে কথা বলে এসে খুব সাহস বেড়ে গেছে বুঝছি, তাই এত কথা বলছো? তুমি যা ইচ্ছা ভাবতে পারো, আমি শুতে গেলাম। আমার কথার উত্তর না দিয়ে শুতে যাচ্ছ যে?
নীরা তো সব বলেছি, আমি আর কি উত্তর দেব। আর আমার হাতটা ছাড়ো প্লিজ। নির্ঝর দিশানির হাত ছেড়ে দিল। দিশানি ঘুমোতে গেল। নীলাদ্রি চেম্বার থেকে ফিরে ফ্ল্যাটের তালা খুলল। ফ্ল্যাটে ঢুকেই ফ্রেশ না হয়ে একটা রুমে গেল। রুমটাতে গিয়ে সামনের দিকের একটা কিছুর দিকে একভাবে তাকিয়ে আছে নীলাদ্রি। পুরনো স্মৃতিগুলো আজ যেন আরও বেশি করে তাজা হয়ে গেল। পুরনো ঘাগুলো যেন আরও দগদগে হয়ে গেছে আজকে। নীলাদ্রির সামনে দিশানির একটা বড় করে বাঁধানো ছবি আছে, সেটার দিকে একভাবে তাকিয়ে আছে ও। দিশানির এই ছবিটা প্রথম দেখায় তুলেছিল নীলাদ্রি। আজ সেই প্রথম দেখার সেই দিনটার কথা বড্ড বেশি মনে পড়ছে নীলাদ্রির। তখন প্রথম নীলাদ্রিরা দিশানিদের পাড়াতে থাকতে এসেছে। নীলাদ্রি তখন এসএসসি পরীক্ষা দিয়েছে, আর দিশানি ক্লাস 9-এ পড়ে। নীলাদ্রি দিশানিদের স্কুলের কলেজে ভর্তি হয়। সেদিন নীলাদ্রিদের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রছাত্রীর নবীনবরণের প্রোগ্রাম হবে, তাই স্কুলের সবাইকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেওয়া হয়। নীলাদ্রি ক্যামেরা নিয়ে ছবি তুলছে। এদিক ওদিকে ছবি তুলতেই একটা ফুলের ছবি তুলতে নিতে একটা মেয়ে এসে ওই ফুলের সামনে দাঁড়ায়, আর ফুলের বদলে মেয়েটার ছবি তুলে ফেলে নীলাদ্রি। নীলাদ্রি বিরক্ত হয়ে মেয়েটাকে ডাক দেয়, এই মেয়ে শোনো, এইদিকে এসো। মেয়েটা স্কুল ড্রেস পরা, চুলগুলো দুপাশে দুটো বেনি করা, মায়াবী মুখটা গোমরা করে রেখেছে। মুখে বিরক্তির ছাপ নিয়ে নীলাদ্রির কাছে এসে বলল, বলুন ডাকলেন কেন? তুমি ফুলটা তুললে কেন? মন চেয়েছে তাই তুলেছি, কোনো সমস্যা? আপনি এমন ভাব করছেন যেন আপনি স্কুলের কর্তৃপক্ষ। বেশ করেছি, ফুল তুলেছি, আরও তুলব। ফুল তুলবে তোলো না, কে মানা করেছে? কিন্তু আমি যে ফুলটার ছবি তুলতে নিয়েছিলাম সেই ফুলটাই কি তুলতে হবে তোমার? অন্য কোনো ফুল তোলা যেত না? তাহলে আপনি অন্য কোনো ফুলের ছবি তুলতে পারতেন না? আরে ভারী ফাজিল মেয়ে তো তুমি। নিজে ছবিটা নষ্ট করে দিয়ে এখন উল্টো আমার সাথে তর্ক করছো। দিশানি এই কথা শুনে নীলাদ্রিকে জিজ্ঞেস করলো, এইখানে নতুন নাকি? কলেজের স্টুডেন্ট? হ্যাঁ, তো কি হয়েছে? দিশানি নীলাদ্রির কথার কোনো উত্তর না দিয়ে ভ্রুকুচকে কিছুক্ষণ নীলাদ্রির দিকে তাকিয়ে থেকে বলল, ফালতু লোক একটা। তারপর নীলাদ্রিকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। আর নীলাদ্রি মেয়েটা যাওয়ার দিকে চেয়ে রইল। কত বড় সাহস, নীলাদ্রিকে ফালতু লোক বলে গেল, ভাবা যায়? নীলাদ্রি ওর বন্ধুদের দিকে তাকিয়ে বলল, দেখলি তোরা কি পাজি মেয়ে? আমি ওর বড় হই, আমার সাথে কোথায় সম্মান দিয়ে কথা বলবে তা না, কিভাবে কথা বলে গেল, বড্ড পাজি মেয়ে। নীলাদ্রির এক ফ্রেন্ড ওকে থামিয়ে দিয়ে বলল, চুপ কর ভাই, যা বলেছিস, এখন এখানেই থেমে যা। না হলে ও যদি একবার শোনে যে তুই ওকে পাজি বলেছিস, তাহলেই সর্বনাশ। নীলাদ্রি ব্রুকুচকে জিজ্ঞেস করলো, সর্বনাশ মানে? কেউ ওই মেয়ে যে আমার কথা শুনে ফেললে সর্বনাশ হয়ে যাবে? মন্ত্রী মিনিস্টারের মেয়ে নাকি? না, মন্ত্রী মিনিস্টারের মেয়ের থেকেও ভয়ঙ্কর। ওকে মেয়ে বললে ভুল হবে, ও একটা তুফান। সারা স্কুল কলেজ ওকে ভয় পায়, খুব ডেঞ্জারাস মেয়ে, কাউকে ছেড়ে কথা বলে না। ওকে আমরা সবাই খুব ভয় পাই। নীলাদ্রি অবাক হয়ে বলল, ওইটুকুনি তো একটা মেয়ে, তারা তো জোর যে সবাই ওকে ভয় পায়, ভাবা যায়? নাম কি রে ওর? দিশানি। নীলাদ্রি মাথা নেড়ে বলল, নামের সাথে কাজকর্মের মিল আছে। ব্যাস, এই ছিল দুজনের প্রথম দেখা। হঠাৎ করে তোলা সেই ছবিটাই নীলাদ্রি বর্তমানে দেখছে। নীলাদ্রি ছবির দিকে তাকিয়ে থাকতে থাকতে চিৎকার করে উঠল, কেন আবার ফিরে এলে? কেন দেখা দিলে আমায়? তুমি তো এখন অন্য কারো, তবুও কেন আবার তোমার দেখা পেলাম আমি? কেন? তোমার স্মৃতি নিয়েই তো সারা জীবন আঁকড়ে থাকতে পারতাম আমি, কিন্তু আজ তোমায় দেখে যে ভেতরের সব জীবন্ত অনুভূতিগুলো আরো বেশি করে তাজা হয়ে উঠল। নীলাদ্রির ওই রুমটা দিশানির ছবি দিয়ে ভর্তি। নিজের ক্যামেরা থাকা সুবাদে প্রায় দিশানিকে লুকিয়ে লুকিয়ে ক্যামেরা বন্দি করত নীলাদ্রি। আর সেই ছবিগুলোই এখন এই ঘরের দেয়ালে টাঙিয়ে রাখা হয়েছে।
নীলাদ্রি রোজ এই ছবিগুলো দেখে আর কষ্ট পায়, কিন্তু আজ আবার সেই চেনা প্রিয় মুখটাকে কাছ থেকে দেখে আরো বেশি করে কষ্ট পাচ্ছে নীলাদ্রি। ওর কষ্টগুলো আজ আরো গভীর হয়ে উঠেছে। এসব ভাবতে ভাবতে নীলাদ্রির ফোনে কল একটা আসলো। নীলাদ্রির এক বন্ধু ফোন করেছে। নীলাদ্রি ফোন ধরে বলল, হ্যালো, হ্যাঁ বল। কালকে তোকে আমাদের সাথে লাঞ্চ করতেই হবে, কোনো কথা শুনবো না। এই রে, লাঞ্চটা তো পারবো না। ডিনারে আসতে পারবি? হ্যাঁ পারবো। তাহলে আমি কালকে তোদের সাথে একসাথে ডিনার করব, ঠিক আছে? তাহলে সময় মতো চলে আসিস কিন্তু। আচ্ছা, চলে আসবো। নীলাদ্রি ফোন রাখতে না রাখতে আবার আরেকটা কল এলো। এবারের কল একটা আননোন নাম্বার থেকে এসেছে। নীলাদ্রি ফোন ধরতে ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। নীলাদ্রি জিজ্ঞেস করলো, কে বলছেন? সে কি, এত তাড়াতাড়ি ভুলে গেলেন? এত জলদি ভুললে তো চলবে না ডক্টর নীলাদ্রি। আমি তো জানি ডাক্তারদের স্মৃতিশক্তি খুব প্রখর হয়, তাহলে আপনার স্মৃতিশক্তির এই অবস্থা কেন? কণ্ঠ শুনে বুঝতে পারছেন না আমি কে? না পারছি না। এখন স্পষ্ট করে বলুন আপনি কে। আমি? গেস করুন দেখি। নীলাদ্রি রেগে গিয়ে বলল, আপনি আপনার ফালতু পেঁচাল বাদ দিয়ে কি বলবেন আপনি কে? আরে আরে, আপনি তো রেগে যাচ্ছেন। আচ্ছা বলছি আমি কে। হ্যাঁ, আপনি কে সেটা বলে আমাকে কৃতার্থ করুন। আমি নীরা। কোন নীরা? সে কি, এরই মধ্যে ভুলে গেলেন? আমি দিশানি বৌদির ননদ। ও আচ্ছা, চিনতে পেরেছে। যাক, চিনতে পারলেন তাহলে। আমি তো ভাবলাম আপনি এবারেও চিনতে পারবেন না। কিন্তু আপনি ফোন করেছেন কেন আমাকে? কেন, ফোন করতে পারি না নাকি? আমি যেহেতু আপনার পেশেন্ট, তাই ফোন করতেই পারি। আমি আপনার ডক্টর। আপনার তেমন গুরুতর কিছু হয়নি যে আপনার আমাকে ফোন করতে হবে। আমি তো পেশেন্ট, জন্য আপনাকে ফোন করিনি। আমি তো অন্য কারণে আপনাকে ফোন করেছিলাম। কি কারণ? বলছি যে আপনি তো আনমেরিড, তাই না? নীলাদ্রি বিরক্ত হয়ে বলল, হ্যাঁ। এটা আপনার আমাকে এত রাতে ফোন দেওয়ার কারণ? লাইক সিরিয়াসলি? না না, এটাও আসল কারণ না। এই আপনার সমস্যা কি বলুন তো? যা বলতে চান বলে দেন, না হলে আমি ফোন রাখছি। না না, ফোন রাখবেন না। বলছিলাম যে আপনি আমার বৌদি মানে দিশানির সাথে মিশবেন না বা কথা বলবেন না, বুঝেছেন? ও মানুষের জীবনের খুব বড় একটা সমস্যা। মানুষের জীবনে শুধু জটিলতা তৈরি করে। তাই আপনার ভালোর জন্যই বলছি, ওর সাথে মিশবেন না। তাতে কিন্তু আপনারই ভালো। নীলাদ্রি রেগে গিয়ে বলল, আপনি কি বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? ঠিকই বলছি, আমরা খুব ভালো করে চিনি বৌদিকে। আচ্ছা, সে ভালো কথা, কিন্তু আপনার কথা শুনে আমার আপনাকে একজন মানসিক রোগী বলে মনে হচ্ছে। তাই আমি আপনাকে একটা অ্যাডভাইস দিচ্ছি। আমি যেহেতু মেন্টাল রোগীদের ডাক্তার নই, তাই আমি আপনার চিকিৎসা করতে পারবো না। এজন্য আপনি একটা সাইকিয়াট্রিস্ট দেখান, ওনার পরামর্শ নিন, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। এই কথা বলেই নীলাদ্রি চুপচাপ ফোন রেখে দিল। এতে নীরা কিছুটা অপমানিত বোধ করল। নীলাদ্রি ফোন কেটে দিয়ে একটা জিনিস ভাবতে বসলো। খুব মন দিয়ে ভাবছেও এই কথাটা। নীরা এটা কেন বলল যে দিশানি শুধু সমস্যা তৈরি করে? আচ্ছা, নীরা কি দিশানিকে সহ্য করতে পারে না? আর আমাকেই বা কেন মেয়েটা ফোন দিয়ে এসব জানালো? নীরা রাগে গজগজ করছে আর বলছে, এইভাবে অপমান? ছেলেরা আমার সাথে কথা বলার জন্য সুযোগ খুঁজে, আর উনি আমাকে পাগল বলল। চেম্বারে সারাটা সময় বৌদির দিকে তাকিয়ে থাকলো, আমার দিকে ফিরেও তাকালো না। বৌদির ওই তো চেহারা ছিঁড়ি, তবুও আমার দিকে না তাকিয়ে বৌদির দিকে তাকালো কেন সেটা আমি কি বুঝি না? বৌদির সাথে তোমার কি সম্পর্ক আমি তা জেনে ছাড়ব। আর যদি আমি যা ভাবছি সেই রকম সম্পর্ক হয়, তাহলে তা আমি ভাঙব। কারণ তোমাকে যা আমার খুব ভালো লেগেছে নীলাদ্রি। এর আগে আমি তোমার কাছে চেক আপের জন্য গেছিলাম। আমার তো সেদিনই তোমাকে ভালো লেগে গেছিল। আর আজ যখন বৌদির সাথে এত ভালো করে কথা বললে,
আমার তখন জাস্ট গা জ্বলে যাচ্ছিল। পরের দিন দিশানি ভোর 5:30টায় ঘুম থেকে উঠল। তারপর সবগুলো ঘর পরিষ্কার করে স্নান ছেড়ে রান্নাঘরে আসতে আসতে 6:30 বেজে গেল। সুজাতা দিশানির কাছে এসে একের পর এক একজনের খাবারের ফরমাইশ দিয়ে চলে গেলেন। সুজাতা দিশানিকে শুধু ফরমাইশই দিতে পারে আর চ্যাটাং চ্যাটাং কথাই বলতে পারে। দিশানিকে কোনো সাহায্য করে না, শুধু মহারানীর মতো বসে থাকে। দিশানি সবাইকে মানে, যারা যারা ঘুম থেকে উঠেছে তাদের চা দিয়ে এসে সকালে রান্না আরম্ভ করলো। দিশানি রান্না করছে, তখনই নীরা ডাক দিয়ে বলল, বৌদি আমার গ্রিন টি দিয়ে যাও তো। নীরা এখনই ঘুম থেকে উঠল। দিশানি গ্রিন টি বানিয়ে নীরার কাছে নিয়ে গেল। নীরা চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আজকের গ্রিন টিটার টেস্ট একদমই বাজে হয়েছে, ঠিক করে বানাবে তো? দিশানি মুচকি এসে জবাব দিয়ে বলল, গ্রিন টির টেস্টটা আগের মতোই আছে, তোমার মুখের টেস্ট দিন দিন বাজে হয়ে যাচ্ছে, তাই খেতে খারাপ লাগছে। কি বললে তুমি? তোমার সাহস অত্যধিক বেড়ে যাচ্ছে। দাঁড়াও, মা দাদাকে বলছি। কি শান্তি পাও বলো তো আমার পেছনে লেগে? আর সব সময় মাকে আর দাদাকে বলবো, এই কথাটাই বা কেন বলো? কালকে তুমি তোমার দাদাকে কি বলেছ? আমার সাথে এরকম ব্যবহার করে কি লাভ তোমার? কি মজা পাও তুমি? এখান থেকে এখন যাও তো তুমি, আমার অনেক কাজ আছে। দিশানি কিছু না বলে ঘর থেকে বের হয়ে গেল। ব্রেকফাস্টের সময় সবাই ব্রেকফাস্ট করছে। নীরা কিছুক্ষণ পর বলল, মা তোমার বৌমা বলেছে আমার মুখ নাকি তেতো। দাদা তোর বউয়ের মুখ সামলে রাখতে বলবি, আমাকে যেন এসব কথা না বলে। সুজাতা দিশানিকে বলল, আমার মেয়েকে নিয়ে তোমার সমস্যা কি বলো তো? এমন ব্যবহার করো কেন আমার মেয়ের সাথে? কি করেছ তোমার সাথে? নীরা কাঁদো কাঁদো মুখ করে বলল, মা জানো আমি বৌদিকে তেমন কিছুই বলিনি, শুধু বলেছি গ্রিন টির টেস্টটা আজ ভালো হয়নি, তাতে এত কথা শুনে দিল। নির্ঝর রাগী চোখে দিশানির দিকে তাকিয়ে বলল, আমার বাড়িতে থাকতে হলে আমার বোনের সাথে ভালো ব্যবহার করতে হবে, না হলে আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাবে। দিশানি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, বাহ কি সুন্দর বিবেচনা। নীরাকে আমি কি বলেছি তা নিয়ে সবার এত মাতামাতি। আমি নীরার সাথে কেমন ব্যবহার করি সেটা নিয়ে সকলের মাতামাতি, কিন্তু আমি কেন নীরাকে এসব বলেছি তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, তাই না? শুধু একপাক্ষিক কথা শুনে বিচার বিবেচনা করা দেখছি তোমাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। এই স্বভাব পাল্টাও, আর মানুষকে কখনো বেশি ঘাটিও না। লেবু চিপতে চিপতে যেমন তেতো হয়ে যায়, তেমনি মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে মানুষও প্রতিবাদী হয়ে ওঠে, আর সেই প্রতিবাদকে দমন করা কিন্তু কঠিন হয়ে ওঠে, এটা ভুলে যেও না। আর নীরা তোমাকে একটা কথা বলছি, শোনো, মন দিয়ে শুনবে কিন্তু। সারা জীবন তো আর বাপের বাড়িতে পড়ে থাকবে না, একদিন তোমারও বিয়ে হবে। তখন দেখো শ্বশুর বাড়িতে গিয়ে যেন তোমার আবার আমার মতো অবস্থা না হয়, আর ননদ হিসেবে যেন আবার নিজের কোনো প্রতিচ্ছবি না পাও। দিশানি কথাগুলো বলে নিজের রুমে গেল। আজকে কিভাবে দিশানি এত জোর পেল সেটাও নিজেও জানে না, কিন্তু এটা শুধুমাত্রই ক্ষণিকের প্রতিবাদ। ক্ষণিকের প্রতিবাদী সই নিজের ভেতরে চেপে রাখা কথাগুলো তো বলতে পেরেছে, এটাই আনন্দের। খাবার টেবিলে নীরা সবার উদ্দেশ্যে বলল, দেখলে তোমরা কিভাবে আমার ক্ষতি চেয়ে গেল? কি ধরনের মানুষ দিশানি বৌদি সেটা শুধু একবার চিন্তা করে দেখো তোমরা। এরকম করলে তো আমার এ বাড়িতে থাকাই কঠিন হয়ে যাবে দেখছি। সুজাতা নীরাকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করিস না নীরা, শকুনের দোয়ায় কখনো গরু মরে না। আর নির্ঝর তুই এখন একটা ব্যবস্থা কর, এভাবে আর কতদিন? নির্ঝর উত্তর দিল, আমি আজকে উকিলের সাথে কথা বলবো, তুমি টেনশন করো না। আচ্ছা কথা বল, কিন্তু তাড়াতাড়ি একে বিদায় করে দে আমার বাড়ি থেকে। ও আমার বাড়ি থেকে বের হয়ে গেলে আমি তোর জন্য মেয়ে দেখা শুরু করব। আমি তোর আবার বিয়ে দেব। আরও কটা দিন তো সহ্য করতেই হবে ওকে,
কারণ ডিভোর্স তো মুখের কথা নয়, কত রকমের নিয়ম আছে বলো তো। নীরা নির্ঝরের দিকে তাকিয়ে বলল, দাদা তুই আমাকে কোনো হোস্টেলে দিয়ে দে, এভাবে আমার পক্ষে এত কথা হজম করা সম্ভব না। আমি বিনা অপরাধে দোষী হতে পারবো না, অযথা দোষ ঘাড়ানো আমার পক্ষে সম্ভব নয়। নির্ঝর নীরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, খবরদার এসব কথা বলবি না বলে দিলাম। তুই কেন নিজের বাড়ি ছেড়ে যাবি? যার যাওয়ার দরকার সে যাবে, তুই কেন নিজের বাড়ি থাকতে হোস্টেলে গিয়ে থাকবি? এসব কথার চিন্তা তো আনবি না, বুঝেছিস? নীরা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। নির্ঝর ব্রেকফাস্ট শেষ করে ঘরে এসে দেখে দিশানি কাঁদছে। নির্ঝর দিশানিকে জিজ্ঞেস করলো, কি হলো, ন্যাকামি করে আবার কাঁদছো কেন? দিশানি এই কথায় নির্ঝরের দিকে করুণ চোখে তাকালো। কিছুক্ষণ ওভাবেই তাকিয়ে থেকে বলল, নির্ঝর সত্যিই কি আমার প্রতি তোমার এক চুল পরিমাণও মায়া দয়া নেই? ভালোবাসা নাই থাকলো, কিন্তু এতদিনে কি আমার প্রতি তোমার একটুও মায়া জন্মায়নি? একটুও বিশ্বাস জন্ম নেয়নি? এত সহজে তুমি আমাকে ভুল বুঝলে? আমাকে চেনো না তুমি? আমি কি কোনো কারণ ছাড়া নীরাকে ওই কথাগুলো বলবো? হতেও পারে কারণ ছাড়াই বলেছ। আসলে তুমি নীরাকে হয়তো সহ্য করতে পারো না, তাই এমন করে কথাগুলো বলেছ। দিশানি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তোমার কাছে এসব বলাই ভুল আমার। যে বুঝতে চায় না তাকে বোঝানো বড্ড কঠিন। তুমি তোমার বুঝ নিয়েই থাকো, আর আমি আমার বুঝ নিয়েই থাকি। তবে দেখো, কোনোদিন যেন আবার নিজের কর্মের জন্য পস্তাতে না হয়। আসলে উপরে একজন আছে তো, তিনি সবই দেখছেন। সে তো কখনো অবিচার মেনে নেন না, তোমাদের বিচার না হয় সেই করবে। নির্ঝর জবাব দিল, সে দেখা যাবে। যে কথাটা বলতে এসেছিলাম সেটা আগে শোনো। ভাবছিলাম আজকে উকিলের সাথে কথা বলতে যাব ডিভোর্সের ব্যাপারে। আমি তোমাকে ডিভোর্স দেব, আর কিছুদিন অপেক্ষা করো। দিশানি রান্নাঘরে রান্না করছে, তখনই নীরা দিশানির কাছে এলো। দিশানি একবার নীরার দিকে তাকিয়ে আবার রান্নায় মনোযোগ দিল। নীরা দিশানিকে উদ্দেশ্য করে বলল, দেখলে বৌদি, তোমার কথা কিন্তু কেউ বিশ্বাস করলো না, আমার কথাই বিশ্বাস করলো। আর দাদা কিছুদিনের মধ্যেই তোমাকে ডিভোর্স দিয়ে দেবে, তাই এই কয়েকদিন আর তুমি আমার সাথে লাগতে এসো না, ঠিক আছে? দিশানি নীরার দিকে না তাকিয়ে বলল, কি করব বলো? তোমাদের রক্ত তো একই, পুরোই অমানুষের রক্ত বয়ে চলেছে তোমাদের শরীরে। সেজন্যই তো সবাই আমার কথা না বিশ্বাস করে তোমার কথা বিশ্বাস করলো। তোমার মুখ আর চুপ হবে না, তাই না বৌদি? তোমার কথা তো কেউ বিশ্বাসই করে না, তাহলে এমনি এমনি কেন মুখের শব্দগুলো নষ্ট করো বলো তো? দিশানি এবার রান্না বাদ দিয়ে নীরার মুখের দিকে তাকিয়ে জবাব দিল, এ বাড়িতে তো আমার আর জায়গাই হবে না, তাই ভাবলাম থাকবই না যখন, তখন মুখ বুঝে তো আর তোমাদের মতো অমানুষের কথা সহ্য করা যায় না, তাই না? তাই ভাবলাম আর কিছু না করতে পারি। প্রতি উত্তর তো করতে পারবো, প্রতিবাদ তো করতে পারবো, তাতে লাভ হোক আর না হোক। বাই দ্য ওয়ে, তোমার তো সাহস কি ওই দিন নীলাদ্রিকে দেখার পর থেকে এসেছে নাকি? দিশানি হেসে ফেলল। দিশানিকে হাসতে দেখে নীরা বলল, এভাবে হাসছো কেন? আমি কি কোনো হাসির কথা বলেছি? না না, তুমি কেন হাসির কথা বলতে যাবে? তোমার মুখ দিয়ে আবার হাসির কথা বের হয় নাকি? তোমার মুখ দিয়ে তো শুধু তেতো তেতো কথা বের হয়। তবে নীরা, একটা কথা কিন্তু তুমি একদম ঠিক বলেছ। ওই দিন নীলাদ্রিকে দেখার পর থেকে আমার সাহস বেড়ে গেছে। কেন জানো? নীরা দিশানির কথায় ব্রুকুসকে দিশানির দিকে তাকিয়ে বলল, কেন বলো তো? কারণ নীলাদ্রিকে দেখার পর অনেক পুরনো কথা মনে পড়ে গেছে আমার। পুরনো কথাগুলো মনে পড়ে গেছে তো, তাই সেই পুরনো দিশানিকেও মনে পড়ে গেছে, সেই প্রতিবাদী আমিটাকে মনে পড়ে গেছে। সেই জন্যই তো সাহসটা বেড়ে গেছে, আর তোমাদের কথার প্রতিবাদ করতে পারছি। করে নাও, করে নাও, যত ইচ্ছা প্রতিবাদ করে নাও। আর তো কটা দিন, তারপর তো তোমার আর দাদার ডিভোর্সই হয়ে যাবে।
তুমি শুধু দেখে যাবে, কিন্তু কিচ্ছু করতে পারবে না। তুমি কি বোকা নীরা? সত্যিই কি আমার কিছুই করার নেই? আমি যদি চাই তোমাদের নামে পুলিশের কাছে, আদালতে অনেক কিছু বলতে পারবো, কিন্তু তোমরা কিছু বলতে পারবে না, কারণ আদালত প্রমাণ চাইবে যা তোমাদের কাছে নেই। তবে চিন্তা করো না, আমি তোমাদের নামে আদালতে কিচ্ছু বলবো না। ডিভোর্স চাই তো তোমাদের, দিয়ে দেব। আমি তোমাদের কোনো শাস্তি দেব না, তাই বলে ভেবো না যে তোমরা কেউই শাস্তি পাবে না। তোমরা সবাই তিলে তিলে শাস্তি পাবে। আমি তোমাদের শাস্তি দেব না, কারণ সৃষ্টিকর্তা তোমাদের শাস্তি দেবে, প্রকৃতি তোমাদের শাস্তি দেবে, সে দেখা যাবে। আমি ঘরে যাচ্ছি। নীরা রান্নাঘর থেকে বেরোতে নেবে, তখনই দিশানি নীরাকে ডাক দিয়ে বলল, নীরা, তোমার জন্য একটা স্পেশাল জিনিস রান্না করেছি আজকে। নীরা পেছন ঘুরে উত্তর দিল, কি রান্না করেছ? দিশানি একগাল হেসে জবাব দিল, নিমপাতা ভাজা। নীরা অবাক হয়ে বলল, কি? নিমপাতা ভাজা? তাও আবার আমার জন্য? ভালো না বলো? তোমার জন্য স্পেশালভাবে রান্না করেছি, কারণ তুমি যে তেতো তেতো কথাগুলো বলো, তা দিয়ে তো তোমার কোনো উপকারই হয় না। তাই ভাবলাম তোমার জন্য একটু তেতো তেতো নিমপাতা ভাজি, তা খেয়ে যদি তোমার কোনো উপকার হয়। নীরা এসব শুনে রাগে গসগস করতে করতে রান্নাঘর থেকে বের হয়ে গেল। নীলাদ্রি চেম্বার থেকে বের হয়ে গাড়িতে উঠল। এখন নীলাদ্রি ওর বন্ধুর বাড়িতে যাবে ডিনারের জন্য। নীলাদ্রি কিছুক্ষণ পর ওর বন্ধুর বাড়িতে পৌঁছল। অনেকদিন পর বন্ধুর সাথে দেখা হলো। নীলাদ্রির বন্ধুর নাম সৌম্য। ইন্টার থেকে ওদের পরিচয়, তখন থেকে ওরা একসাথে পড়ালেখা করেছে। মূলত সৌম্যর কিছুদিন আগেই বিয়ে হয়েছে, কিন্তু নীলাদ্রি বিয়েতে আসতে পারেনি, তাই এই ডিনারের আয়োজন। নীলাদ্রি সৌম্যকে জিজ্ঞেস করলো, কিরে, বিয়ে করে দেখছি মোটা হয়ে গেছিস, বউয়ের হাতে রান্না খেয়ে মোটা হচ্ছিস বুঝছি? তা বলতেই পারিস, আমার বউ কিন্তু দারুণ রান্না করে, তুই খেয়ে আঙুল চাটবি। তাই নাকি? তো তোর বউ কই? আলাপটা তো করা আগে। হ্যাঁ অবশ্যই, আলাপটা আগেই আছে, এখন বন্ধুর বউ হিসেবে আলাপ করে নে। ও রান্নাঘরে আছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। সৌম্যর বউ ড্রয়িং রুমে এসে নীলাদ্রিকে বলল, কি গো নীলাদ্রিদা, কেমন আছো? নীলাদ্রি সৌম্যর বউকে দেখে বলল, আরে এই তো মেঘা। ওপ সরি, মেঘা বৌদি এসে গেছে। ভালো আছি গো, তুমি কেমন আছো? অনেকদিন পর তোমাকে দেখলাম কিন্তু। মেঘা জবাব দিল, ভালোই আছি। আমিও তো অনেকদিন পর দেখলাম তোমাকে। তোমার চেহারার মধ্যে কিন্তু অনেক পরিবর্তন এসে গেছে। ওই আর কি, সৌম্য বলছিল তুমি নাকি দারুণ রান্না করো, আমি নাকি খেয়ে আঙুল চাটবো, তো কখন খাওয়াবে তোমার রান্না শুনি? মেঘা নীলাদ্রির দিকে এক গ্লাস শরবত এগিয়ে দিয়ে বলল, আরে আগে এই শরবতটা খেয়ে নাও। এই একদম এখন শরবত টরবত খাবো না, নয়তো ঠিকভাবে ডিনার করতে পারবো না। আফটার অল তুমি নাকি দারুণ রান্না করো, কবজি ডুবিয়ে খেতে হবে তো নাকি? এখন যদি শরবত খেয়ে নিই তাহলে তো আর সেইভাবে খেতে পারবো না। আচ্ছা, তাহলে একবারে ডিনারটাই করে নাও, রাতও হয়ে গেছে। তুমি নিশ্চয়ই চেম্বার থেকে সরাসরি এখানেই চলে এসেছো, ক্লান্ত হয়ে আছো নিশ্চয়ই। যাও, আগে ফ্রেশ হয়ে এসো। মেঘা সৌম্যকে বলল, নীলাদ্রিদাকে ওয়াশরুমটা দেখিয়ে দাও, ফ্রেশ হয়ে আসুক। খাবার টেবিলে নীলাদ্রি খাচ্ছে আর মেঘার তারিফ করছে। সৌম্য তো তাহলে ঠিকই বলছিল, মেঘা অনেক ভালো রান্না করো দেখছি তুমি। সেই পিচ্ছি পাচ্ছি মেয়েটা এখন কত বড় হয়ে গেছে, রান্নাও শিখে গেছে, আর প্রেম করে বিয়েটাও করে নিয়েছে। মেঘা হেসে ফেলল। সৌম্য নীলাদ্রিকে বলল, কিরে, এখন তো তুই প্রতিষ্ঠিত হয়ে গেছিস, বিয়েটা কর। দেখ, আমি কিন্তু এখন বিয়ে করে মিঙ্গেল হয়ে গেছি। সিঙ্গেলদের দেখলে বড্ড কষ্ট হয়, আর আমাদের ফ্রেন্ডদের মধ্যে এখন শুধু তুই সিঙ্গেল আছিস। দেখ, আমাদের কষ্টটাও একটু বোঝ, বিয়েটা করে নে। নাকি আমাদের তোর বিয়ে খাওয়াতে চাচ্ছিস না? নীলাদ্রির মুখ মলিন হয়ে গেল। নীলাদ্রি বলল, বিয়ে? হ্যাঁ বিয়ে। কবে করবি বল? মেয়ে দেখা শুরু করে দেব নাকি? তুই কাউকে ঠিক করে রেখেছিস? নীলাদ্রি নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল,
এসব বিয়েটি আর আমার দ্বারা হবে না, তাই বিয়ে খাওয়ার আশাটা তুই ছেড়ে দে। আর পছন্দের কথা বলছিস তুই, এই জীবনে আর অন্য কাউকে পছন্দ হবে বলে আমার আর মনে হয় না। পছন্দের জায়গাটা সে একজনই নিয়ে আছে। শুধু পছন্দের জায়গাটা কেন, ভালোবাসার জায়গাটাও এখনো শুধুই তার, আর ভবিষ্যতেও থাকবে। মেঘা নীলাদ্রিকে বলল, এখনো তুমি দিশানিকে খুব ভালোবাসো তাই না নীলাদ্রিদা? নীলাদ্রি মুস্কি এসে জবাব দিল, তা বাসি, আর সারা জীবন বেসে যাব। ও আমার নাইবা হলো, ভালোবেসে যেতে তো ক্ষতি নেই। সৌম্য নীলাদ্রিকে বলল, কিন্তু ওর তো বিয়ে হয়ে গেছে, তুইও বিয়ে করে নে না। দরকার কি বিয়ে করার? অন্য কাউকে বিয়ে করে যে সুখী হব তার গ্যারান্টি কি? আর তোর আর মেঘার মতো সবার ভালোবাসা তো আর পূর্ণতা পায় না, তাই না? আর আমার পরিবারেও তো কেউ নেই যে আমাকে বিয়ে করতে জোর করবে, তাই আমি বিয়ে না করলেও খুব একটা সমস্যা হবে না। দিশানি বিয়ে করেছ তো কি হয়েছে? ও যদি খুশি থাকে, সুখী হয়, তাহলে আমিও ওতেই খুশি। মেঘা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, সুখী? দিশানি আর সুখী, তাও নির্ঝরদাকে বিয়ে করে, তাহলেই হয়েছে। নীলাদ্রি মেঘার কথায় ব্রুকুসকে জিজ্ঞাসু দৃষ্টিতে মেঘার দিকে তাকালো। মেঘা নীলাদ্রির অবস্থা বুঝতে পেরে নীলাদ্রিকে বলল, দিশানি মোটেই সুখী নেই নীলাদ্রিদা, ওর খুশি তো সে 1 বছর আগেই শেষ হয়ে গেছে। নীলাদ্রি অবুঝ কণ্ঠে জবাব দিল, আমাকে একটু পরিষ্কার করে সব কিছু বলবে মেঘা, প্লিজ। মেঘা নীলাদ্রিকে সব খুলে বলল। সব শুনে নীলাদ্রি অবাক হয়ে গেছে। অবাকের থেকেও বেশি করে দিশানির জন্য নীলাদ্রির কষ্ট হচ্ছে। নীলাদ্রির বুকের ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে। নীলাদ্রি এবার বুঝতে পারল, এসবের জন্যই দিশানির মুখটা ওই রকম শুকনো লাগছিল সেই দিন। সৌম্য মেঘাকে জিজ্ঞেস করল, মেঘা, তুমি এসব কিছু জানলে কি করে? মেঘা সৌম্যর কথার উত্তরে বলল, কি বলছো তুমি? দিশানি আমার বেস্ট ফ্রেন্ড হয়, এসব আমি জানবো না? আমার পক্ষে এসব জানা কি স্বাভাবিক না? তবে গত 1 মাস হলো ওর সাথে আর কথা হয়নি আমার, হয়তো খুব ব্যস্ত থাকে। সব কাজ তো ওকেই করতে হয়। দিশানিকে কাজের মেয়ের মতো খাটিয়ে নেয় ওরা। দিশানি আর মেঘা বেস্ট ফ্রেন্ড হয়, আর সৌম্য নীলাদ্রির বন্ধু। একই স্কুলে থাকার সময় সৌম্য আর মেঘার প্রেম হয়, অতঃপর 2 মাস আগে বিয়ে হয় ওদের, তাই এরা আগে থেকে একে অপরকে চেনে। নীলাদ্রি আর সৌম্য মেঘাকে বলল, ও এসব সহ্য করছে কেন? আমরা যতদূর ওকে চিনি, ও ছোট থেকে খুব প্রতিবাদী মেয়ে। তাহলে? মেঘা জবাব দিল, আগের দিশানি আর এখনকার দিশানির মধ্যে আকাশ পাতাল তফাৎ। কোথায় আগের দিশানি আর কোথায় এখনকার দিশানি? নীলাদ্রি কণ্ঠ নিচু করে বলল, মেঘা আমাকে দিশানির ফোন নাম্বারটা দেবে? মেঘা অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি দিশানির নাম্বার নেবে? কিন্তু কেন? ওই যে বললাম না, ও যদি খুশি থাকে তাহলে আমিও খুশি। দেখি না ওর খুশির জন্য কি করতে পারি। আচ্ছা, আমি নাম্বার দিচ্ছি, 1 মিনিট। মেঘা ওর মোবাইলটা বের করে দিশানির ফোন নাম্বারটা বলল, আর নীলাদ্রি দিশানির ফোন নাম্বারটা নিজের মোবাইলে সেভ করে নিল। মেঘা নীলাদ্রিকে আবার জিজ্ঞেস করল, তুমি ঠিক কি করতে চাইছো বলো তো? নীলাদ্রি রহস্যময় হাসি দিয়ে বলল, দেখি না কি করা যায়। মেঘা আর সৌম্য নীলাদ্রির এই কথা বা হাসির অর্থ কিছুই বুঝল না। রাত 1টার দিকে দিশানির ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসলো। দিশানি ফোন হাতে নিয়ে ভাবল, এত রাতে আমাকে আবার কে ফোন করলো? কারো কিছু হয়েছে নাকি? দিশানি একবার নির্ঝরের দিকে তাকালো। নির্ঝর একবার ঘুমোলে ওর আর কোনো দিকে হুঁশ থাকে না। দিশানি ফোন ধরতে ফোনের ওপাশ থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে এলো। হ্যালো দিশানি, বলছো কি? গলার আওয়াজ শুনে ফোনের ওপাশে কে আছে তা বুঝতে 1 সেকেন্ডও দেরি হলো না দিশানির। তবুও ভদ্রতার খাতিরে বলল, হ্যাঁ আমি দিশানি বলছি, কিন্তু আপনি কে? আর আমাকে এত রাতে ফোনই বা করেছেন কেন? ফোনের ওপাশ থেকে উত্তর এলো, আমি নীলাদ্রি বলছি, ডক্টর নীলাদ্রি সেনগুপ্ত। এবার চিনতে পেরেছো নিশ্চয়ই? চিনতে পেরেছি, কিন্তু আপনি এত রাতে কেন আমাকে ফোন দিয়েছেন? তোমার সাথে কিছু দরকারি কথা ছিল সেজন্য, কিন্তু এই কথাগুলো আমি ফোনে বলতে পারবো না।
তাই বলছিলাম, তুমি কি কালকে সন্ধ্যায় একবার আমার চেম্বারে আসতে পারবে? আপনার সাথে আমার কি এমন দরকারি কথা থাকতে পারে যার জন্য আপনি আমাকে চেম্বারে ডাকছেন? নীলাদ্রি হালকা নিচু গলায় বলল, দেখো, আমি বুঝতে পারছি যে তোমাকে আমার এভাবে ডাকাটা তোমার কাছে দৃষ্টিকটু লাগছে, কিন্তু বিশ্বাস করো, এই কথাগুলো আমার জন্য অত্যধিক জরুরি। তাই বলছিলাম, যদি আমাকে তোমার বন্ধু মনে করেই না হয়, বন্ধুর সাথে দেখা করতে এসো। নীলাদ্রির কথায় দিশানির মায়া হলো, তাই বলল, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব আসার, কিন্তু আমি আপনাকে সিউরিটি দিতে পারবো না। আচ্ছা, তাহলে এখন রাখি। গুড নাইট। গুড নাইট। সকালে ব্রেকফাস্ট টেবিলে নির্ঝর দিশানিকে বলল, ব্রেকফাস্ট শেষ করে রেডি হয়ে নিও। দিশানি নির্ঝরের কথা উত্তর দিল, কেন রেডি হব কেন? আমার সাথে কোর্টে যাবে তাই। আমি কালকে উকিলের সাথে কথা বলেছি, আজকে আমাদের দুজনকেই কোর্টে যেতে হবে, বুঝেছ? দিশানি দুই দিকে ঘাড় নেড়ে জবাব দিল, যার অর্থ হ্যাঁ। নির্ঝর দিশানিকে থ্রেট দিয়ে বলল, শোনো, ওখানে যে কোনো সিন ক্রিয়েট করবে না, বুঝেছ? আর কোনো কথা বাড়িয়ে বলতে যেও না, ঠিক আছে? দিশানি মুচকি এসে ঠান্ডা গলায় জবাব দিল, তোমাদের মতো বাড়িয়ে কোনো কথা বলার অভ্যেস আমার নেই। ওই ধরনের কাজ শুধুমাত্র তোমাদের দ্বারাই সম্ভব। নীরা দিশানিকে রাগ দেখিয়ে বলল, আবার তুমি এসব ধরনের কথা শুরু করেছ? খবরদার, আমার সামনে তুমি এই ধরনের কথা বলবে না। দিশানি উত্তর দিল, আরে আরে নীরা, তুমি যেতে যাচ্ছ কেন? আমি কোনো একজনকে মিন করে বলিনি। তাহলে তুমি একা এভাবে খেপছ কেন? ও, এবার বুঝতে পেরেছি। বললে কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। নীরা কিছু বলতে যাবে, তার আগেই নির্ঝর আর সুজাতা নীরাকে থামার জন্য ইশারা করল, আর নীরাও চুপ করে গেল। কোর্টের নিয়ম অনুযায়ী 3 মাস ওদের দুজনকে সময় দেওয়া হয়, যদি ওরা মত পরিবর্তন করতে চায় সেজন্য। বাড়িতে ফিরতে ফিরতে দুপুর হয়ে যায় নির্ঝর আর দিশানির। ওদের দুজনকে ফিরতে দেখে সুজাতা আর নীরা ওদের দিকে এগিয়ে এলো। সুজাতা হাসি মুখে নির্ঝরকে জিজ্ঞেস করলো, কিরে, তোদের ডিভোর্স হয়ে গেছে? নীরা বিরক্তি নিয়ে ওর মায়ের দিকে তাকিয়ে বলল, মা, এত জলদি ডিভোর্স হয় নাকি? কোর্ট ওদের 3 মাস সময় দিয়েছে, 3 মাস গেলে ওদের ডিভোর্স হবে, বুঝেছ? সুজাতা অবাক হয়ে বলল, কি 3 মাস? আরও 3 মাস এই মেয়েটাকে সহ্য করতে হবে? দিশানির এত কথা ভালো লাগছে না, ও ওখান থেকে চলে এলো। ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকতেই চোখ গেল ওয়াশরুমের আয়নায়। দিশানি আয়নায় নিজেকে দেখছে, খুব নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে নিজেকে। কতদিন এভাবে নিজেকে দেখে না দিশানি। নিজের দিকে তাকিয়ে চোখ থেকে 2 ফোঁটা জল দিশানির গাল বেয়ে গড়িয়ে পড়ল। আজ নিজেকে বড্ড অসহায় লাগছে। আসলে স্বামী যেমনই হোক না কেন, একজন স্বামী যখন তার স্ত্রীকে ডিভোর্স দেয়, তখন সেই স্ত্রীর মনের অবস্থা একমাত্র সে নিজে ছাড়া আর কারো পক্ষে বোঝা সম্ভব না। সন্ধ্যাবেলা দিশানি বের হতে নেবে, তখনই সুজাতা দিশানির দিকে প্রশ্ন ছুড়ে বলে, এই সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছ তুমি? দিশানি উত্তর দেয়, আমার একটু কাজ আছে, তাই বাইরে যাচ্ছি। কিসের এত কাজ আছে তোমার যে বাইরে যেতে হবে? আজকে তো সন্ধ্যা জলখাবারও বানাওনি দেখছি, এসব কাজ ছেড়ে যাচ্ছ কোথায়? মা, আমি যখন এই বাড়ি ছেড়ে চলে যাব, তখন কি করবেন আপনি? এখন থেকে নিজের কাজগুলো তো নিজে করুন, নাকি ছেলে দ্বিতীয় স্ত্রীকে দিও এভাবে কাজ করানোর ইচ্ছা আছে আপনার? আবার মুখে মুখে তর্ক শুরু করে দিলে। সত্যি কথাগুলো তর্ক বলে মনে করা যদি আপনাদের স্বভাবে পরিণত হয়ে থাকে, তাহলে সত্যি আমার কিছুই বলার নেই, আসছি। দিশানি বের হয়ে চলে গেল। দিশানি নীলাদ্রির চেম্বারে পৌঁছল। চেম্বারের বাইরে বসে থাকা লোকটাকে বলল, আপনি প্লিজ একটু ভেতরে গিয়ে বলবেন যে দিশানি এসেছে। আসলে ডক্টর নীলাদ্রি আমাকে এই সময় আসতে বলেছিলেন। লোকটি বলল, কিন্তু ম্যাম,
দিশানি নামে তো কারো সিরিয়াল দেয়া নেই। না না, আমি ডক্টর নীলাদ্রির কোনো পেশেন্ট নেই, আমি ওনার পরিচিত, উনি আমাকে ডেকেছেন। লোকটি গিয়ে নীলাদ্রিকে বলতেই নীলাদ্রি দিশানিকে পাঠিয়ে দিতে বলল। দিশানি ভেতরে ঢুকলো। নীলাদ্রি দিশানিকে দেখে বলল, প্লিজ সিট। দিশানি চেয়ারে বসতে নীলাদ্রি আর দিশানির আগের স্মৃতিগুলো মনে পড়ে গেল। একের পর এক স্মৃতি দুজনের চোখের সামনে ভাসতে শুরু করলো। অতীতে ভেসে গেল দিশানি আর নীলাদ্রি দুজনেই। ইন্টারদের নবীনবরণের পরের দিন দিশানি স্কুলে এসে বেঞ্চের ওপর উঠে বসে বসে কি যেন একটা ভাবছে। আর দিশানির বন্ধুরা এক কথা একটা গ্যাং দিশানির চারিদিকে গোল হয়ে দাঁড়িয়ে আছে। দিশানিকে অনেকক্ষণ ধরে এভাবে চুপচাপ বসে থাকতে দেখে দিশানির বেস্ট ফ্রেন্ড মেঘা বিরক্তি নিয়ে দিশানিকে বলল, এই তুই আর কতক্ষণ এভাবে চুপ করে বসে থাকবি বলতো? কি এত ভাবছিস তুই? বিশ্বাস কর, তোকে এভাবে দেখে আমার এখন বিরক্তি লাগছে। দিশানি মেঘার দিকে তাকিয়ে বলল, দেখিস না আমায়, চোখে কাপড় বাঁধ, নয়তো ক্লাস থেকে বের হয়ে যা। আমি কি তোকে আমাকে দেখার জন্য জোর করেছি? আহ, খেপছিস কেন? কি হয়েছে তোর, বল না, কি এত ভাবছিস তখন থেকে? আমাকে ইন্টারের একজন ফাজিল মেয়ে বলেছে, তার বদলা নিতে হবে। সে কি কথা? তোকে একটা ফাজিল মেয়ে বলেছে? এটাও নিজের কানে শুনতে হলো আমার। চুপ, একদম নাটক করবি না মেঘা। তবে আমাকে ফাজিল মেয়ে বলা ছেলেটাকে পরে দেখে নেব, তার আগে একটা সিরিয়াস কেস সামলে নেই। একজনকে শাস্তি দিতে হবে, বুঝলি? কাকে শাস্তি দিবি তুই? ইন্টারে একটা নিউ স্টুডেন্টকে। আমি ওদের সাহস দেখে অবাক হচ্ছে। আমাকে লাভ লেটার দিয়েছে, আর নিচে লিখেছে লেটারটা নাকি রক্ত দিয়ে লেখা। কার রক্ত দিয়ে লেখা? বলেছে তোর নিজের রক্ত দিয়ে লেখা, কিন্তু আমার বিশ্বাস হয়নি। আমি শিওর কোনো মুরগি বা ছাগলের রক্ত দিয়ে লিখেছে। কোন ছেলে রে এটা? আরে মেঘা, বুঝতে পারলি না কে? আমাদের পাড়ার পাগলের ডাক্তার থুকো, সাইকিয়াট্রিস্ট কাকুর ছেলে রবি। ওর মতো পাগল ছাড়া কে এই কাজ করবে? সাইকিয়াট্রিস্ট কাকু সবার মাথা খারাপের চিকিৎসা করে বেড়ায়, আর এদিকে তার ছেলে যে একটা বদ্ধ পাগল, সেটা কাকু বোঝে না। দিশানির অন্য এক বান্ধবী বলল, রক্ত দিয়ে লাভ লেটার লিখেছে, তাই ওকে পাগল বলছিস? দিশানি চোখ ছোট ছোট করে ওর বান্ধবীকে বলল, আমরা ওকে পাগল বলেছি, তাতে তোর এত বাচ্চা কেন? আজব তো, এমনিতেই জিজ্ঞেস করলাম, আমার বাড়তে যাবে কেন? না রে, এই কাজের জন্য পাগল বলছি না, ওর প্রত্যেকটা কাজই এরকম পাগল টাইপ। তাই আমাদের পাড়ার সকলে ওকে পাগল, মাথা খারাপ এসব বলে ডাকে। কিন্তু আমার কাছে ওই বদ রবিটাকে পাগল কম, শয়তান বেশি লাগে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্টস করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।